দক্ষিণ ভারতের এক শহরে রাজনীতির রঙ্গমঞ্চে নেমে এসেছিল এক তরুণ সরকারি কর্মকর্তা রামনন্দন। রামনন্দন দেখতে পান পুরো ব্যবস্থাই ঘুণে ধরা। ক্ষমতাশীল নেতারা শুধুমাত্র নিজেদের স্বার্থে কাজ করছে আর জনগণের ভাগে যাচ্ছে গোটা একটা অশ্বটিম্ব। তখনই সে ঠিক করে শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা দিয়ে নয়, জনগণকে সঙ্গে নিয়ে চলমান সিস্টেমের পরিবর্তন আনবে। এরকম একটা মুভি আজকে এক্সপ্লেনেশনের বিষয়বস্তু। দক্ষিণী সুপারস্টার রামচরণ অভিনীত এই মুভির নাম গেম চেঞ্জার। মুভির শুরুতে অন্ধ্রপ্রদেশের সিএম সত্তাকে দেখতে পাই, যার শরীর অনেক খারাপ ছিল। তার শরীর খারাপ থাকা অবস্থায় স্বপ্নে এক মহিলা ও এক বাচ্চাকে দেখতে পায়। অবস্থা খারাপ হওয়ায় সত্তাকে হসপিটালে নিয়ে যায়। সেই সময় তার দুই ছেলে রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, বাবার মৃত্যুর পরে কে সিএম হবে। এদের দেখে বোঝা যায় বাবার অসুস্থতা নিয়ে তারা মোটেও চিন্তিত নয়। এসব দেখে অসুস্থ সত্তার অনেক খারাপ লাগে। তারপর সিন চেঞ্জ হয় ও মুভির মেইন হিরো রামনন্দনকে দেখতে পাই। এখন বর্তমানে সে আইএস হলেও আগে সে আইপিএস ছিল, আর তখন অনেক ক্রিমিনালদের ইচ্ছে মতো পিটিয়েছে ও জেলে পুড়েছে। এখন যখন সে আইএস অফিসার হয়ে জয়েন করবে, সেই সময় ক্রিমিনালগুলো প্রতিশোধ নিতে আসে। রাম আবারও তাদের ধোলাই করে ছেড়ে দেয়। রাম যখন প্রথম দিন অফিসে যায়, তখন সে তার দপ্তরের লোকজনদের বলে কিছু লোকদের লিস্ট বার করতে হবে যারা সরকারের থেকে টেন্ডার নেয়, কিন্তু সেই টাকা দিয়ে জনগণের জন্য কাজ না করে নিজেদের পকেটে ভরে নেয়। এসব লোকদের লিস্ট বানানো হয় এবং তাদেরকে তার অফিসে ডাকা হয়। এক এক করে সবাইকে বুঝিয়ে দেওয়া হয় তারা কোথায় দুর্নীতি করেছে এবং এইগুলো কিভাবে তারা ঠিক করতে পারবে। কিন্তু অনেকেই তার কথা শুনতে চায় না ও ভুলগুলো স্বীকার করতে চায় না। তখন রাম সবাইকে একটি বাসের মধ্যে উঠিয়ে নতুন এক যাত্রায় বেরিয়ে পড়ে। রাম প্রথমে একটি চালের গোডাউনে যায়, যেখান থেকে সরকারের দেওয়া ভালো চালগুলি পাল্টে নিম্নমানের চাল রেশনে দেওয়া হচ্ছিল। রাম তখন গোডাউনের মালিকের সামনে তার গোডাউনে তালা বন্ধ করে দেয়। তারপর রাম একটি শপিং মলের মালিককে নিয়ে তার মলে যায়, যেখানে কনস্ট্রাকশন এতটাই বেআইনিভাবে হয়েছে যে যদি কখনো আগুন লেগে যায় সেখানে ফায়ার সার্ভিস পর্যন্ত যাওয়ার জায়গা নেই। তখন রাম সেটাকে ডায়নামাইট দিয়ে ধ্বংস করে দেয়। এসব দেখে বাসে থাকা বাকি কোরাপ্টেড লোকজনও ভয় পেয়ে যায় ও নিজেদের ভুলগুলো স্বীকার করে নেয়। আর এই পদ্ধতি অবলম্বন করে রাম তার অঞ্চলের করাপশন অনেকটাই কমিয়ে ফেলে। এরপর দেখা যায় সিএম হসপিটাল থেকে ছাড়া পেয়ে তার পার্টির সব মেম্বারদের নিয়ে একটি মিটিং করে। সিএম সবাইকে বলে, আপনাদের সবাইকে দুর্নীতি ছাড়তে হবে, না হয় আমিই আপনাদের পার্টি থেকে বের করে দেব। কিন্তু সিএম জানতো না তার দুই ছেলে সবচেয়ে বড় করাপ্টেড পারসন। তার ছোট ছেলে মপি একজন বালু মাফিয়া, যে কিনা বাবার আদেশ অমান্য করে রাতের বেলায় বালু উত্তোলন করত। এটাই ছিল তার সবচেয়ে বড় ব্যবসা। তারপর এদিকে আমরা দেখতে পাই রামের বোনের ম্যারেজ অ্যানিভার্সারিতে রামের বন্ধুরা মিলে পার্টি করছে। তখন তার বন্ধুরা মিলে তাকে জিজ্ঞাসা করে, তুই তো কলেজ লাইফে একটা মেয়েকে পছন্দ করতি, তাহলে সেটার কি হলো? আর তখন রাম তাদের হিস্ট্রি বলা শুরু করে, মানে তার কলেজ লাইফের হিস্ট্রি বলা শুরু করে। আমরা তখন জানতে পারি শুরু থেকেই রামের একটা অ্যাঙ্গার ছিল, যার ফলে সে কোনো অন্যায় দেখলেই রেগে যেত। একদিন কলেজে একজন প্রফেসর একজন ছাত্রীর সাথে ইফটিজিং করে। রাম ওটা জানতে পেরে তাকে মারধরের জন্য উদ্যত হয়, কিন্তু সে ভুলে অন্য প্রফেসরকে মেরে ফেলে, যার ফলে তার মেয়ে দীপিকা তাকে জেলে ভরে দেয়। কিন্তু রামের বন্ধুরা তাকে অনেক বোঝানোর পর সে থানায় গিয়ে রামকে ছাড়িয়ে দেয়। আর তখন রাম তাকে দেখেই প্রেমে পড়ে যায়। কিন্তু দীপিকা তাকে একদমই পছন্দ করতো না, কারণ তার মধ্যে অনেক অ্যাঙ্গার ইস্যু ছিল। এরপর আস্তে আস্তে কলেজ লাইফে তাদের মধ্যে ক্লোজনেস অনেকটাই বেড়ে যায় ও তারা একে অন্যের প্রেমে পড়ে যায়। দীপিকা তাকে রেস্ট্রিকশন দিয়ে দেয়, তোমাকে তোমার অ্যাঙ্গার ইস্যুকে কাজে লাগাতে হবে আর বড় কোনো এক্সাম ক্র্যাক করতে হবে। দীপিকা এইও বলে দেয়, তুমি কোনোভাবেই আইপিএস হতে পারবে না, তোমাকে আইএসি হতে হবে, কারণ তুমি আইপিএস হলে আবারও মারপিটের মধ্যে জড়িয়ে পড়বে, যেটা আমার মোটেও ভালো লাগে না। আর রাম তার কথা মতো ভালোভাবে পড়াশোনা করতে থাকে, যার ফলে সে ইউপিএসসি ক্র্যাক করে নেয়। কিন্তু তার নাম্বারে কিছুটা কম থাকায় সে আইপিএস এর পদ পায়, আইএসআর হতে পারে না। আর এই জন্য হঠাৎ করে দীপিকা কোথায় যেন হারিয়ে যায়। যদিও পরে রাম আবারও পরিশ্রম করে আর এক্সাম দিয়ে আইএস হয়ে যায়, কিন্তু দীপিকাকে সে আর কোনোদিন খুঁজে পায় না। তবে তাদের মধ্যে থাকা এক ফ্রেন্ড বলে, আমি এক নতুন জায়গায় শিফট হয়েছি, তুই যেমনটা বলছিস ঠিক সেমন একটা মেয়ে আমার নজরে আছে, ওই মেয়েটা দীপিকা হতে পারে। আর রাম তার থেকে ঠিকানাটা নিয়ে রাখে। সিএম এর ছেলে মপির একটা অবৈধ বালুর ব্যবসা ছিল, যেটা রাম জেনে যায়। রাম সেখানে রেড দিয়ে সব লোককে তুলে নিয়ে আসে। এই জন্য পরের দিন সকালে মপি রামের অফিসে এসে তাকে হুমকি দেয়। তখন রাম তাকে ক্লিয়ার করে বলে, আমি এক্সাম দিয়ে এই চেয়ারে বসেছি, আমি এটা খুব ভালোভাবেই জানি তুমি কোন ক্ষমতা প্রয়োগ করতে পারো। আমি তোমার মতো টাকা খাইয়ে পার্টিতে সিট নেইনি, আমি নিজের যোগ্যতায় এই চেয়ারে বসেছি।
এসব কথা শুনে মপি হাসাহাসি শুরু করে, কারণ সকল রাজনীতিবিদরাই মনে করে রাজনীতির চেয়ারে বসলেই তারা যে কোনো কাজ, যে কোনো কিছু, যে কোনো সময় করতে পারে। তারা যে কাউকে ট্রান্সফার করতে পারে, যে কাউকে মারতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারে। তবে আমরা তাদের দুজনের মধ্যে একটা ক্লাশ অবশ্যই দেখতে পারি। পরের দিন রাম তার বন্ধুর দেওয়ার ঠিকানায় খোঁজ করে, আর ভাগ্যবশত দীপিকার দেখাও পেয়ে যায়। তখন দীপিকা তাকে বলে, এর জন্য আমার বাবাই দায়ী। সে চাইতো না আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক, কারণ তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছিলে। এরপর রামকে নিয়ে এসে তার ঘরের মধ্যে চলে আসে। সেখানে আমরা দেখতে পারি সে কিছু বাচ্চাকে টিউশনি পড়াতো আর এক বৃদ্ধা মহিলার দেখাশোনা করত। ওই মহিলাটি মানসিকভাবে ডিসব্যালেন্স ছিল। আসলে ওই মহিলা প্রতিদিন সিএমকে একটা করে চিঠি লিখত, আর সে যে কোনো ওয়েতে সিএম এর কাছে এই চিঠিগুলো পৌঁছে দিতে চাইতো। তখন রাম এইগুলো দেখে তাকে বলে, আগামীকাল সিএম এখানে আসবে, তখন আমি তার কাছে এই চিঠিগুলো পৌঁছে দেব এবং আপনিও সেখানে উপস্থিত থাকবেন। পরের দিন সিএম যখন সেখানে ভাষণ দিচ্ছিল আর বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছিল, তখন ওই মহিলা উঠে দাঁড়িয়ে বলে, তুই যে ওয়াদাগুলো করছিস সেই একটা ওয়াদাও তুই পূরণ করতে পারবি না, কারণ তুই হচ্ছিস একটা করাপ্টেড সিএম। তাছাড়া তুই এটা ভালো করেই জানিস দুধের মধ্যে কে জল মেশাচ্ছে, সেটা হলো তোর ছেলে মপি। আর এটা শোনার পর মপির মাথা অনেক গরম হয়ে যায়, আর মপি পাগলের মতো সেখানে চলে আসে তাকে পেটানোর জন্য। তবে তখন এখানে রাম চলে আসে মহিলাকে বাঁচানোর জন্য। এজন্য আবারও তাদের মধ্যে একটা লড়াই বেঁধে যায়। আর আমরা তখন দেখি সিএম সত্তা তাদের থামানোর জন্য চেষ্টা করছে। তবে তখন সে সেই মহিলা আর বাচ্চাকে দেখতে পায়, যেই মহিলা আর বাচ্চাকে সে অসুস্থ হলে দেখতে পায়। আর এদিকে মপি চাইছিল তার বাবা যাতে রামকে জব থেকে বের করে দেয়, যাতে মপি তার অনৈতিক কর্মকাণ্ডগুলো খুব ভালোভাবে চালাতে পারে। এইসব ব্যাপারের মধ্যে সিএম আবার অসুস্থ হয়ে যায়, আর যার ফলে তাকে আবারও হসপিটালে ভর্তি করাতে হয়। কিন্তু ওই অবস্থায়ও মপি তার বাবার উপর অনেকটাই রেগেছিল, কারণ রামকে এখনো পর্যন্ত সাসপেন্ড করা হয়নি কেন। তাই তার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে মপি রামের নামে সাসপেনশন লেটার বার করে দেয়। আর এই জন্য তার বাবাও তার উপর অনেকটা রেগে যায় আর তাকে পার্টি থেকে বের করে দেয়। কিন্তু মপি ছিল শয়তান একটা ছেলে। সে ক্ষমতা দখলের জন্য রাগে ও ক্ষোভে তার বাবাকেই মেরে ফেলে। তার বাবার মৃত্যুর পরে সে নিজেকে সিএম হিসেবে ঘোষণা করে। যেহেতু রামের উপর মপির অনেক রাগ ছিল, তাই মপি তাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসে। ওই দিন তার দীপিকার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। রামকে একটা পুলিশ ভ্যানের সাথে বেঁধে মপির গুন্ডারা তাকে ইচ্ছে মতো পেটাতে থাকে। যখন মপির গুন্ডারা তাকে মেরে ফেলতে যাবে, ঠিক ওই সময় একজন পুলিশ অফিসার এসে ওই গুন্ডাটাকে মেরে দেয়। আপনার মনে হয়তো এখন প্রশ্ন আসবে, মপি হলো ক্ষমতায়, কিন্তু তা সত্ত্বেও প্রশাসন তার কথা শুনছে না কেন? আসলে গেমটা এখানেই চেঞ্জ হয়ে যায়। প্রাক্তন সিএম সত্যার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, সে একটা ভিডিও লিক করে দেয়, যেখানে সিএম সত্যাকে বলতে দেখা যায়, আমার পরে যে সিএম হবে সে আর অন্য কেউ না, সে হলো রামনন্দন। আর আমরা তখন জানতে পারি সত্যার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল সে রামের অতীত সম্পর্কে সবকিছু জানতো। আর এরপর রামকে সে তার অতীতের কাহিনী বলতে শুরু করে। সে রামকে বলে, তোমার বাবা আন্নাপ্পা আমাদের গ্রামেই বাস করত। আমাদের গ্রামে গাছ কাটা হচ্ছিল একটা স্টিল ফ্যাক্টরি তৈরি করার জন্য। তখন তোমার বাবা সেটাকে আটকে দেয়, আর এরপর থেকেই গ্রামের সকল লোক তাকে মানতে শুরু করে। সবাই তোমার বাবাকে একটা পলিটিক্যাল পার্টি খোলার জন্য বলে, কিন্তু তোমার বাবা প্রথমে রাজি হয় না। পরবর্তীকালে সবাই মিলে অনুরোধ করায় সে পার্টি তৈরি করে, আর সেই পার্টিতেই সত্তা একজন কর্মী হিসাবে কাজ করত। আমিও তোমার বাবার সাথেই থাকতাম, কিন্তু তোমার বাবার একটা সমস্যা ছিল, সে ঠিকঠাকভাবে কথা বলতে পারতো না। যেহেতু সে ঠিকঠাক মতো কথা বলতে পারতো না, তাই সবকিছু ডায়েরিতেই লিখে রাখতো, আর সত্তা তার কথাগুলো সবার সামনে পড়ে শোনাতো। কথাগুলো ছিল তোমার বাবার, আর ফেসটা ছিল সত্তার। এরপর যখন নির্বাচন চলে আসে, তখন সত্তা চাচ্ছিল গ্রামের মধ্যে টাকা বিলি করে ভোটগুলো কিনে নিতে, কারণ বাকি পলিটিক্যাল পার্টিরও এই একই কাজ করে। কিন্তু তোমার বাবা কোনোভাবেই এটা করতে চাচ্ছিল না। সে কোনোভাবেই টাকা দিয়ে ভোটগুলো কিনতে চাইছিল না। সত্তা তোমার বাবাকে না জানিয়ে ওই স্টিল কোম্পানি থেকে ফান্ডগুলো নেয়, যেই কোম্পানিটা আমাদের গ্রামে কারখানা করতে চেয়েছিল। তোমার বাবা এইসব ঘটনা যখন জানতে পারে, তখন সে সিদ্ধান্ত নেয় এইসব ঘটনা সে ইলেকশন কমিশনে জানিয়ে দেবে, আর তার পার্টিটাকেও সে ভেঙে দেবে। এইসব ঘটনা জানানোর জন্য যখন সে ইলেকশন কমিশনের দিকে যাচ্ছিল, তখন তার সাথে তুমিও তোমার মাও ছিলেন। রাস্তায় তার এক বন্ধু তাকে পরামর্শ দেওয়ার জন্য ডেকে নিয়ে যায়, কিন্তু ডেকে নিয়ে গিয়ে তাকে ধোঁকা দিয়ে মেরে ফেলে। কোনোরকমভাবে তুমিও তোমার মা বেঁচে যাও। আসলে রাম এইসব ব্যাপার সম্বন্ধে কিছুই জানতো না, কারণ তার মা তাকে এইসব ব্যাপার সম্বন্ধে কিছুই বলেনি। আসলে রামের মা তাকে পালতে পারছিল না, এজন্য রামের মা তাকে অন্য একটা ফ্যামিলিতে দিয়ে দেয়। তখন আমরা জানতে পারি রামের মা আসলে অন্য কেউ না, সে আসলে ওই পাগলি মহিলাটা,
যে কিনা সিএমকে প্রতিদিন একটা করে চিঠি লিখত। আর এর সাথে রামকে এইও বলে দেয় যে তোমার বাবাকে সত্যাই মেরেছে, কারণ সত্য চাচ্ছিল না তোমার বাবার টাকা নেওয়ার ব্যাপারটা ইলেকশন কমিশনকে জানিয়ে দিক। তখন রাম অনেকটাই রেগে যায় আর বলে, যেই লোকটা আমার বাবাকে মেরেছে আমি তার মুখেই আগুন দিলাম। তখন ওই লোকটা তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে বলে আসলে সত্যর সবসময় অনুশোচনা ছিল, আর এই জন্যই সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার নাম সিএম পদের জন্য ঘোষণা করে দিয়ে গেছে। এদিকে মপি যখন জানতে পারে পরবর্তী সিএম হিসেবে রাম শপথ নিতে যাচ্ছে, তখন মপি তাকে বলে, তুমি সরকারি চাকরি করো এবং তোমাকে সাসপেন্ডও করে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তুমি রিসাইন করছো ততক্ষণ তুমি সিএম হিসেবে শপথ নিতে পারবে না। এদিকে রাম পড়ে যায় মহাবিপদে, কারণ মপি তার সাসপেনশন না তুললে সে রিসাইনও দিতে পারবে না। তখন রাম বলে, আমি সিএমও হতে চাই না আর শপথও নিতে চাই না, আমি শুধু মানুষের জন্য কাজ করতে চাই। আর তোমার যেহেতু পলিটিক্সে বিশেষ ইন্টারেস্ট, তাই তুমি নিজেই গিয়ে সিএম হয়ে যাও। ফাইনালি মপি সিএম হয়ে যায়। প্রথম দিন মপি সিএম এর কুর্সিতে বসার পর রামের নামে একটা ট্রান্সফার নোটিশ লেখার সিদ্ধান্ত নেয়, কিন্তু রাম তার আগেই তাকে পাল্টা একটা নোটিশ পাঠিয়ে দেয়। আর রাম ইলেকশনের ডেট ঘোষণা করে দিয়েছে। নিয়ম অনুযায়ী যেই সময় থেকে নির্বাচনের ডেট ঘোষণা করা হয় তখন থেকে ভোটের রেজাল্ট পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাতে কোনো ক্ষমতাই থাকে না। যেহেতু সামনে আবার ইলেকশন, তাই মপি আবারও টাকা পয়সা ম্যানেজ করতে থাকে আর সবার মধ্যে টাকা ভাগ করার জন্য প্ল্যানিংও করতে থাকে। তবে এইবার রাম জনগণকে বোঝানোর জন্য চলে আসে। রাম সবাইকে বলে, আপনারা কেন 2000 করে তাদের থেকে টাকা নেবেন, আপনারা নেবেন 20,000 টাকা করে, আর টাকা নিয়ে ভোট দেবেন অন্য পার্টিকে। আর এটা ছিল রামের নতুন একটা চাল, যেই চালের মাধ্যমে রাম মপির থেকে টাকাগুলো খসানোর জন্য প্ল্যান করছিল। জনগণ মপির পার্টির কাছ থেকে পার ভোটের জন্য 20,000 করে ডিমান্ড করে, আর ক্ষমতায় যাওয়ার লোভে মপিও এইগুলো দিতে বাধ্য হয়। আর মপি যখন টাকাগুলো বিলি করছিল তখন রামও এই ব্যাপারটা জানতে পারে, কিন্তু সে কাউকে আটকায় না, কারণ সে চাচ্ছিল যে কোনোভাবে এই টাকাগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। এদিকে সত্তার অ্যাসিস্ট্যান্টও নতুন পার্টি তৈরি করে ভোটের প্রচার করতে থাকে আর জনগণের জন্য ভালো কিছু করার আশ্বাস দেয়। এরপর আসে নির্বাচনের দিন। ওই দিন মপির মাথা অনেক গরম ছিল, কারণ তার লোকজন কোনোভাবেই বুথ দখল করতে পারছিল না, আর সেই জন্য সে একটি বুথে আগুন লাগিয়ে দেয়। তখন মপি রামকে বলে, যদি আমার লোকদের বুথ দখল করতে বাধা দাও তবে বাকি বুথেও আগুন লাগিয়ে দেব, তুমি চাইলেও আমাকে কোনোভাবে আটকাতে পারবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পর রাম আর কিছুই বলে না। এদিকে মপির লোকেরা হাতের কালি মুছে 3-4 বার করে ভোট দিতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে তাদের সবার আঙুলগুলি ফুলে টোপ হয়ে যেতে শুরু করে। আসলে রাম একটা প্ল্যান করেছিল, যেই কেমিক্যালের মাধ্যমে আঙুলের কালিগুলো তুলে ফেলা যেত সেই কেমিক্যালে এক ধরনের বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়, যার ফলে যারাই কালি মুছতে যাবে তাদেরই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে, আর ওইসব লোকদের চিহ্নিত করে সে অ্যারেস্ট করবে। মপি যেই সমস্ত জায়গায় বেশি ভোট পেয়েছে সেই সমস্ত জায়গার মানুষের আঙুলও ফুলতে থাকে, আর রাম তাদের অ্যারেস্ট করে ওইসব বুথে রি-ইলেকশন ঘোষণা করে, যার ফলে মপির মাথা অনেক গরম হয়ে যায়। পরবর্তীতে যখন রি-ইলেকশন হয় তার কাছে আর কোনো রাস্তাও ছিল না, সে চাইছিল যে কোনো উপায়ে ইভিএম মেশিনগুলো ডিস্ট্রয় করতে। তবে এইখানেও রাম একটা উপায় করে নিয়েছিল। রাম ইভিএম মেশিনগুলো গাড়ির মাধ্যমে না পাঠিয়ে ড্রোনের মাধ্যমে গণনা কেন্দ্রে পাঠিয়ে দেয়। পরের দিন গণনা কেন্দ্রের বাইরে মপির লোকেরা হামলা চালায়, যেখানে তাদের ফেস করার জন্য রাম দাঁড়িয়েছিল। এখানে তাদের মধ্যে বেশ খানিকটা মারামারি হয়, আর সত্তার অ্যাসিস্ট্যান্ট যেই পার্টিটা বানিয়েছিল সেই পার্টিটা ইলেকশনে জিতে যায়, আর তারাই রামকে সিএম হিসাবে ঘোষণা করে। যেহেতু রামের মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল, তাই রাম সিএম হিসাবে শপথ গ্রহণ করে, আর এইরকম একটা মুহূর্তেই মুভিটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন চান।